এটা আজীবন ইম্পর্টেন্ট। দ্বিপদ নামকরণ আসলে কিভাবে করা হয়, মানে আমি যে মানুষ, আমাকে বলা হয় হোমো সেপিয়েন্স। হোমো সেপিয়েন্স, তাহলে আমার নামে দুইটা পার্ট, দুইটা পদ থাকে, এই জন্যই বলা হয় দ্বিপদ। ওকে, তো দ্বিপদ নামকরণ কিভাবে আসলো, নিয়ম কি কি, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। তাহলে প্রথমটা দেখো কি লেখা আছে এখানে, নামে দুইটা অংশ থাকবে, তাই না? দুইটা অংশ থাকবে। তো আমি যদি এইভাবে চিন্তা করি, এখানে একটা দেই সোলানাম, সরি সোলানাম টিউবারোসাম। তো এখানে দেখো ভালো করে, দুইটা পদ আছে, যার এই প্রথম অংশটুকু এটা আসবে হচ্ছে এটা অ্যাকচুয়ালি গণ, এটা হলো প্রজাতি। ঠিক আছে, দুইটা পদ থাকবে, প্রথমে গণ তারপর প্রজাতি, কারণ এই প্রজাতির নামটা এত কমন হয় যে তখন বোঝা যায় না, তখন একই নাম অনেক কিছুর হয়ে যেত। তখন দুইটা পার্ট দিছি, তখন মিস হওয়ার খুব চান্স কম, তাই না? আমার নাম ধরো রাজীব হোসাইন সরকার, তোমার নাম রাজীব হাসান, রাজীব হোসেন, রাজীব হোসাইন, রাইট? তো আমার যখন একটা নাম বাড়ায় দিছি, সরকার নামটা বাড়ায় দিছি, তো তোমার সাথে আমার নামে কিন্তু পার্থক্য করা খুব ইজি, ভেরি ইজি, রাইট? পুরো অনলাইন খুঁজে দেখবা আমার নামে একটাই মানুষ সারা বাংলাদেশে। ইন্টারেস্টিং না? ইয়া। সো দুইটা পদ থাকবে, প্রথমটা গণ তারপর একটা প্রজাতি। এখানে যে নামটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলুর বৈজ্ঞানিক নাম। এই দেখো টিউবার লেখা আছে, দেখছো? এগুলো কিন্তু মিনিংফুল জিনিস। টিউবার, তা আমাদের টিউমার এর মতো দেখতে, আমরা এটাকে চাইলে টিউমারও বলতে পারি, আমরা চাইলে এটাকে টিউবারও বলতে পারি, রাইট? সেখান থেকে আসে। তা আলু কি ফুলা না? টিউমার বা টিউবারের মতো, আলু কিন্তু একটা টিউবারের উদাহরণ, মিনিংফুল এগুলা। তো এটাকে ইংলিশে বলা হয় বাইনোমিয়াল নমেনক্লাচার। ভালো করে দেখো, নমেন, নাম আছে না এখানে? তা নমেনক্লাচার শব্দের অর্থ হচ্ছে নামকরণ। নামকরণ, বাই মানে হচ্ছে দুই, নোমিয়াল শব্দের অর্থ হচ্ছে নাম। দুই নাম বা দ্বিপদী নাম, সেই নামকরণকেই বলা হয় বাইনোমিয়াল নমেনক্লাচার। ওকে, এখন কারা এটা করে? প্রাণীদের ক্ষেত্রে এক ধরনের, উদ্ভিদের ক্ষেত্রে আর এক ধরনের। দেখো, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লাচার আইসিবিএন, আর এখানে একটা আছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লাচার আইসিজেডএন। ইউজুয়ালি এরা হচ্ছে উদ্ভিদের এবং এরা হচ্ছে প্রাণীদের নামকরণের সাথে ডিরেক্ট জড়িত। ঠিক আছে, তো একটা বই আছে যেখানে এই কোডগুলো লিখিত অবস্থায় আছে। হ্যাঁ, তো নামকরণ ল্যাটিন শব্দ হওয়ায় কোনো জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত। ওকে, তো নামকরণ সবসময় ল্যাটিন নামে হবে। আজকে তোমাদের দেখাবো যে নামকরণে ল্যাটিন নামের ছাপ রাখতে হবে। তো নামকরণ ব্যাপারটা সর্বপ্রথম কোথা থেকে আসছে? ক্যারোলাস লিনিয়াস এই কাজটা করছে। তার একটা বই ছিল স্পেসিস প্লান্টেরাম। দেখো, প্লান্টেরাম শব্দের অর্থ হলো প্লান্ট, উদ্ভিদ, আর স্পেসিস মানে হচ্ছে প্রজাতি। বিভিন্ন উদ্ভিদের প্রজাতি ওই বইয়ে লেখা ছিল, বিভিন্ন উদ্ভিদের প্রজাতি নিয়ে ওখানে লেখা ছিল, এবং সর্বপ্রথম ওখানেই তিনি প্রত্যেকটা উদ্ভিদকে বিভিন্ন ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করেন, যে কারণে তাকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়। আচ্ছা, নামকরণের কিছু নিয়ম আছে। হ্যাঁ, নামকরণের কিছু নিয়ম আছে, যেমন আমি প্রথমে চলে আসি, কিছুদিন আগে একটা ব্যাঙ আবিষ্কার হয়েছে, তো এটার নাম হচ্ছে জাকেরানা, ঢাকা। তাহলে এক নম্বর দেখো তো, জাকের হচ্ছে একজনের নাম। হ্যাঁ, জাকের হচ্ছে একজনের নাম, কিন্তু লেখা হয়েছে জাকেরানা, তার মানে কি হবে বলো? ভাষা কি হবে? ভাষা অন্য কিছু হবে না, ল্যাটিন হইতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে দুইটা পার্ট আছে, জাকেরানা ঢাকা। তো এইটা পার্টের মিনিং আর এইটা পার্টের মিনিং কিন্তু আলাদা। সো আমরা প্রথমে দুইটা পদ লিখছি, দুইটা পদের ক্ষেত্রে আমরা ভাষা ল্যাটিনের সাথে মিলাইছি। জাকেরানা ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকের হোসেনের নাম অনুসারে সামনে দেখো জাকের না লিখে জাকেরানা লিখছে, কারণ ল্যাটিনে কনভার্ট করছে, রাইট? ওকে, ভেরি গুড। তো জাকেরানা ঢাকা বলতে বোঝাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি জাকের, রাইট? আচ্ছা, বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, প্রথম অংশটি গণ এবং দ্বিতীয়টা প্রজাতি। স্বাভাবিকভাবে প্রথমটা গণ, পরেরটা হচ্ছে প্রজাতি। এইভাবে দেখো, এই যে লেবীয় রোহিতা বলে দুটো পার্ট আছে এখানে। হ্যাঁ, লেবীয় রোহিতা, এটা হচ্ছে রুই মাছের বৈজ্ঞানিক নাম। রোহিতা শব্দের অর্থ হচ্ছে রুই মাছ বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি রুই মাছের পিঠের উপরের দিকে একটু সূর্যের লাল লাল থাকে, তো ওখান থেকে কিন্তু রেড বা রোহিতা শব্দটা চলে আসছে। আর লেবিয়া মানে হচ্ছে লিপ, রুই মাছের কিন্তু ঠোঁট বেশ বড়,
এই জন্য কিন্তু লেবীয় বা লিপ কথাটা আসছে, মিনিংফুল জিনিস এগুলা। তো দেখো প্রথমটা হচ্ছে গণ, তারপর একটা হচ্ছে প্রজাতি। এবার সি নাম্বারে চলে আসি, পৃথক পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই। মানে একটা নামকে তুমি চাইলে, লেবিওরোহিটাকে তুমি চাইলে এটা একটা ব্যাঙের নাম রাখতে পারবে না। ওকে, পৃথিবীতে যে কোনো প্রাণীর একটাই নাম হবে। আচ্ছা, নামের যে প্রথম পার্টটা দেখো, এই গণ, এটা হচ্ছে গণ, এটা প্রজাতি। দেখো প্রথম গণটা আমি কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করছি, কিন্তু প্রজাতি কোনোভাবে কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে লেখা যাবে না। প্রথম এটা ক্যাপিটাল লেটার, এইটা ক্যাপিটাল লেটারে লেখা যাবে না। ক্লিয়ার? সবগুলো ক্যাপিটাল লেটার দিবা, দেওয়া যাবে না। সব স্মল লেটার দিবা, দেওয়া যাবে না। রুলস আছে। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝেছো? আচ্ছা, এবার বৈজ্ঞানিক নামের মুদ্রণের সময় মনে রাখবা, যদি আমরা টাইপ করি তাহলে আমাদের ইটালিক করতে হবে, এরকম করে ইটালিক করতে হবে। দেখছো, মুদ্রণের সময় সর্বদা ইটালিক করে লিখতে হবে, খুব ইম্পর্টেন্ট। এরপর লাইনটা দেখো, যদি আমরা হাতে লিখি, হাতে লিখলে না ইটালিক করা মুশকিল, কার লেখা ইটালিক আর কার লেখা ইটালিক বোঝা মুশকিল। যে কারণে আমরা যদি লিখিও, যে আমরাই লিখি না কেন, অরাইজা, স্যাটাইভা, এইটার নিচে একটা আলাদা দাগ দিতে হবে, এখানে একটা আলাদা দাগ দিতে হবে। দুইটা দাগ একসাথে দেওয়া যাবে না। আবার মাঝে মাঝে দেখো অনেকের লেখা এরকম হয়, আমি তোমাকে দেখাই। অনেকের কিন্তু এরকম হতে পারে, যে কারণে কিন্তু অরাইজা স্যাটাইভা বোঝা যাচ্ছে না। তাহলে আমি যদি এদিকে একটা দাগ দেই, এদিকে তো আরেকটা দেখাই দিই, তাহলে দেখো অরাইজা ডান, এখান থেকে ডান, স্যাটাইভা এখান থেকে শুরু, ডান, বোঝা যায়। এই জন্য কিন্তু হাতে লেখার সময় নিচে আন্ডারলাইন করতে হবে। আচ্ছা, যদি অ্যাট এ টাইম 10 জন বিজ্ঞানী পৃথিবীর 10 কোণা থেকে কোনো একটা প্রাণী আবিষ্কার করে বা উদ্ভিদ আবিষ্কার করে সেটার বৈজ্ঞানিক নামের জন্য প্রপোজ করে, তাহলে অগ্রাধিকার যে আগে জানাইছে তারটা করতে হবে। ওকে, আরও কিছু রুলস আছে, কারটা মানা হবে, ওই অনুযায়ী দেওয়া হয়। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং পার্ট আছে দেখো, মাঝে মাঝে আমরা এই ধরনের দেখতে পাবো বইয়ের মধ্যে, হোমোসেপিয়েন্স লিখে দেখো এল ডট কমা 1758 লেখা আছে। তার মানে হোমোসেপিয়েন্স নামটা এলতে হচ্ছে লিনিয়াস 1758 সালে সর্বপ্রথম দেন। আবার দেখো অরাইজা স্যাটাইভা, এটা ধানের বৈজ্ঞানিক নাম, লিনিয়াস এল ডট কমা 1753 সালে লিনিয়াস সর্বপ্রথম ধানের বৈজ্ঞানিক নাম দেন। এখানে এল মানে হচ্ছে লিনিয়াস আর সালটা মানে সাল। কিন্তু আমরা যে এত কথা বলি, ক্লাস নিই, বইয়ের মধ্যে এত লিখি, আমরা চাইলেও কিন্তু সাল এবং নামগুলো মনে রাখতে পারবো না। এগুলো শুধু টাইম কনজিউমিং হবে, এই জন্য এই পার্টটা ইউজুয়ালি ওমিট করে রাখা হয়, বুঝছো? হোমোসেপিয়েন্স থাকবে। সো প্রিয় বন্ধুরা, এখন আমরা আরেকটু এখানে দেখি, আমি একটু রিভিশন দেই এটা। তাহলে এখানে একটা পার্ট থাকবে, আর একটা পার্ট থাকবে আলাদা। এইটা হবে হচ্ছে বড় হাত, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, আর এটা সবসময় স্মল লেটার, বাকি সব স্মল লেটার। যদি তুমি টাইপ করো তাহলে ইটালিক করতে হবে, তুমি যদি হাতে লেখো দুইটার নিচে আলাদা করে আন্ডারলাইন দিতে হবে, তাই না? শব্দগুলো কি হবে, ভাষা কি হবে বলো তো, ল্যাটিন। আর টাইপিং এর সময় কি হবে বলো তো, ইটালিক। ঠিক তো? দুইটা পার্ট থাকবে, এইটা জেনাস, এটা হচ্ছে স্পেসিস। যদি কখনো যদি কখনো এমন হয় যে 10 জন বিজ্ঞানী পৃথিবীর 10 কোণা থেকে নাম সাজেস্ট করেছে কোনো একটা প্রাণী বা উদ্ভিদের, অগ্রাধিকার ভিত্তিতে নামকরণটা করা হবে, রাইট? এছাড়াও মাঝে মাঝে এইরকম থাকতে পারে, এল ডট কমা 1754, তা 1754 সালে লিনিয়াস এই নামটা সর্বপ্রথম দেন, এভাবে বোঝানো হয়, রাইট? ভেরি গুড। এবার চলে আসো কুইজ। বাঙালি বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার কর্তৃক আবিষ্কৃত ব্যাঙের নাম কি? জাকেরানা ঢাকা, তাই না? জাকের দিতে পারতো না বলো তো? পারতো, কেন দেয় নাই? লেটিনে হইতে হবে, তাহলে জাকের থেকে জাকেরানা করা হয়েছে। এখানে আরো একটা কারণ আছে, আমি তোমাকে বলি। এই যে রানা আছে না, রানা মানে কিন্তু ব্যাঙ, রানা মানে কিন্তু ব্যাঙ, বুঝছো? রানা টাইগ্রিনা, রানা মানে হচ্ছে ব্যাঙ। গোলালুর বৈজ্ঞানিক নাম কি? গোলালু মানে কি বলো তো? টিউমারের মতো ফুলে গেছে। দেখো তো টিউবার কথাটা আছে নাকি কোথাও? এই দেখো টিউবারোসাম, এইটা। নিচের কোন গ্রন্থে লিনিয়াস দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন? কোন গ্রন্থে? এই যে দেখো, বিভিন্ন প্লান্টের স্পেসিস নিয়ে কথা বলেছে এমন একটি গ্রন্থে, স্পেসিস প্লান্টেরাম। উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ পদ্ধতি কোনটি? উদ্ভিদ যেহেতু বলছে তাহলে বোটানি, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার, তাই না? এইটা এটা জুলজি, প্রাণীর ক্ষেত্রে। দ্বিপদ নামকরণের সর্বশেষ ধাপ কোনটি? দুইটা পার্ট থাকবে, এটা হচ্ছে জেনাস, এটা হচ্ছে স্পেসিস। স্পেসিসের বাংলা কি? প্রজাতি। ওকে, থ্যাংক ইউ।